স্ক্রিনে সেই বিষয়টা লক্ষ্য করতে পারবেন। 24 মে থেকে 30 মে পর্যন্ত আন্তর্জাতিক জ্বর সপ্তাহ উদযাপন করা হয়। জ্বর জীবদ্দশায় হয়নি এরকম খুঁজে পাওয়া মুশকিল হবে। তো এই উপর আমাদের আজকের আলোচনা। আপনারা 1-1.5 ঘন্টা আমাদের সঙ্গে থাকুন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা হবে। ডাক্তারবাবু রয়েছেন, আরো একবার আমরা পেয়ে গেছি বিশেষ ডাক্তার নীলরতন মজুমদার মহোদয়কে। ডাক্তারবাবু, আপনাকে হেডলাইন্স ত্রিপুরায় আরো একবার স্বাগত জানাচ্ছি। নমস্কার ডাক্তারবাবু, এই 24 মে থেকে 30 মে আন্তর্জাতিক জ্বর সপ্তাহ উদযাপন করা হয় এবং যে কথাটা আমি শুরুতেই বলার চেষ্টা করেছি এবং আমরা দেখেছি যে জন্মের পর থেকে জ্বর হয়নি এরকম লোক হয়তো খুঁজে পাওয়া মুশকিল হবে। আসলে জ্বর জিনিসটা কি, এটা কি কোনো রোগ নাকি রোগের লক্ষণ, কি বলবেন? হ্যাঁ, ভালোই প্রশ্ন করেছেন। জ্বর আসলে আমরা সবাই ভাবি জ্বর, কাউকে জিজ্ঞেস করলে কি হয়েছে বলে জ্বর হয়েছে, ওই যে এটা একটা রোগ। আসলে কিন্তু জ্বরটা কোনো রোগ নয়, এটা একটা রোগের একটা লক্ষণ মাত্র। অধিকাংশ রোগ একটা লক্ষণ থাকে জ্বর, যেমন সর্দি কাশি হোক, পেট খারাপ হোক, নিউমোনিয়া হোক, শ্বাসকষ্ট হোক, সবগুলিতেই কিন্তু জ্বর থাকতে পারে। সুতরাং জ্বরটা হচ্ছে একটা লক্ষণ, এটা কোনো রোগ নয়। অনেক রোগে, সব রোগে প্রায় জ্বর হতে পারে। মানে অন্য কোনো রোগ রয়েছে হয়তো, তার একটা বহিঃপ্রকাশ যেটা আমরা বলতে পারি সেটা। কত তাপমাত্রা হলে আমরা জ্বর বলবো এবং জ্বরের যে কত তাপমাত্রা হলে ওষুধ নেওয়া দরকার, এই বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, তো আমাদের শরীরের যে তাপমাত্রা, সাধারণত আমরা বলি যে সাধারণ তাপমাত্রা যেটা হচ্ছে সেটা প্রায় 97 থেকে 99 মতো আমাদের তাপমাত্রা থাকে। আর 99.5 বেশি হলে আমরা বলি ডিগ্রি ফারেনহাইট। 99.5 ডিগ্রি ফারেনহাইট বা 30 সেন্টিগ্রেড, এর বেশি যদি তাপমাত্রা হয় তাহলে সেটাকে আমরা বলি জ্বর। তো এই তাপমাত্রাটা অ্যাকচুয়ালি দেখা হয় সাধারণত আমরা মুখেও দেখা যেতে পারে বা মলদ্বারের ভিতরেও থার্মোমিটার দিয়ে দেখা যেতে পারে। তো সাধারণত আমরা বেশিরভাগ ওই বগলে দেখি। কিছু স্ক্রিনিং থার্মোমিটার বেরিয়েছে যেগুলি আমরা কপালের সামনে ধরে, যেমন আমরা কোভিডের সময় দেখেছি, জাস্ট ওরা প্লেন থেকে নামছে, সবাইকে দেখে নিচ্ছে। খুব তাড়াতাড়ি স্ক্রিনিং এর জন্য ওইভাবেও তাপমাত্রা দেখা যেতে পারে। ডাক্তারবাবু, জ্বরের যে নির্ণয় সাধারণত আপনি যেটা বললেন যে থার্মোমিটার, আজকাল অত্যাধুনিক বিভিন্ন থার্মোমিটার বেরিয়ে গেছে। লক্ষ্য করতে পারছি আপনিও কিছু থার্মোমিটার এখানে দেখানোর জন্য নিয়ে এসেছেন। তো অ্যাকচুয়ালি জিনিসটা কি এবং তাপমাত্রা নির্ণয়টা কিভাবে সাহায্য করে? হ্যাঁ, সেটা থার্মোমিটার অ্যাকচুয়ালি যে যন্ত্র যেটা দিয়ে আমরা শরীরের তাপমাত্রা মাপতে পারি। তো আমরা সাধারণত প্রাচীনকাল থেকে দেখে আসছি এক ধরনের থার্মোমিটার যেটাকে বলা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার, ডাক্তারি থার্মোমিটার। এই ধরনের থার্মোমিটার, তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের জায়গাটা, এখানে থাকে অ্যাকচুয়ালি পারদ, মার্কারি। যে এটা আমরা বগলে দেব টেম্পারেচারের জন্য, গরমের জন্য, এই পারদটা আস্তে আস্তে উপরের দিকে এখানে উঠতে থাকে। উঠে এসে যে জায়গাতে দাঁড়াবে সেটাই হলো আমাদের শরীরের তাপমাত্রা। তো এই জন্য আমরা এখানে দেখতে পাই এটার মধ্যে দেওয়া আছে, মানে নরমাল, এর বেশি হলে আমরা বলবো জ্বর। সুতরাং এইটা দিয়ে মাপাটা খুব সোজা। এটা বগলে দিলে একটু পরে 1 মিনিট বা 2 মিনিট পরেই আমরা দেখে নেব বের করে যে এটা কোথায় এসছে পারদটা। যদি দেখি 37 ডিগ্রি বা 98.6 ডিগ্রি উপরে আছে, তাহলে বুঝতে পারবো জ্বর, এবং কতটা আছে সেটা এখানে দেখা যাবে, 99 বা 100 বা 102। আর এটা বগলেই দিতে হয় বা মুখে জিভের নিচেও দিতে পারি। তবে ছোট বাচ্চাদের এটা দেওয়া ঠিক না, কারণ ওরা ভেঙে ফেলতে পারে, এখানে কামড় দিলে এখানে ভেঙে যাবে। আর ভিতরে যে পারদ থাকে সেটা কিন্তু খুবই বিষাক্ত। তো এই জন্য কখনোই এটা বাচ্চাদের মুখে দিয়ে মাপতে নেই। ছোট বাচ্চা, 1 মাসের নিচের বাচ্চাদের জন্য আলাদা এক ধরনের থার্মোমিটার বলি রেকটাল থার্মোমিটার, ওদের মলদ্বারে দিয়ে থার্মোমিটার টেম্পারেচারটা দেখা হয় 1 মাসের নিচের বাচ্চাদের। আর অন্যদের আমরা বগলে দিয়েই দেখি, বা 5 বছরের উপরে বয়স্ক যদি হয় তাহলে আমরা জিভের তলা দিয়ে দেখতে পারি। এটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। তবে মুশকিল হলো যে এই থার্মোমিটারটা যেহেতু পারদ ব্যবহার করা হয়, মার্কারি যেটা বললাম, আজকাল মানে বিভিন্ন দেশে এটা বন্ধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। যে মার্কারির থেকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা যদি
বাচ্চারা কোনো রকমে খায় বা কিছু হয় তাহলে বিপদ হতে পারে। এই জন্য আজকাল অনেক দেশে এটা ব্যান করে দিয়েছে, আমাদের দেশে অবশ্য এখনো পাওয়া যায়। তো এখন নতুন যেটা বেরিয়েছে আমাদের দেশে সেগুলি হলো ডিজিটাল থার্মোমিটার। এটাতে কোনো মার্কারি টার্কারি কিছু নেই। আচ্ছা, এই অংশটাই আমরা যদি বগলে দিয়ে এখানে টিপ দিয়ে বগলে যদি দিই, একটু পরে 3 মিনিট পরেই সাধারণত পিপ করবে, তখন এটা বের করে দেখতে হবে কত টেম্পারেচার উঠেছে এখানে, শরীরের যে তাপমাত্রা সেটা এখানে দেখা যাবে। মানে তুলনামূলক অনেকটা সহজ, অনেকটা সহজ। তাই থার্মোমিটারটা এখন বেশি প্রচলিত এবং আমরাও এটাকেই ব্যবহার করতে বলি। তবে এটার প্রবলেম যেটা আমরা দেখি যে কিছুদিন পর পর ডিস্টার্ব করে 6 মাস পরে, তো এই জন্য বলা হয় 6 মাস পরে নতুন করতে। এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার। আর একটা একটু আগে যেটা বলছিলাম যে খুব তাড়াতাড়ি অনেককে টেম্পারেচার দেখতে হবে বা চেম্বার তাড়াতাড়ির জন্য আমরা এই থার্মোমিটারটা ব্যবহার করি। তো এটা হচ্ছে জাস্ট কপালে সামনে এইভাবে দিয়ে দিলে এখানে থার্মোমিটারের টেম্পারেচারটা আসবে। তবে এটাতে একদম একুরেট টেম্পারেচার পাওয়া যায় না। এই জন্য যেমন কোভিড এর সময় যেমন 100 জন রুগীর মানে প্যাসেঞ্জারের হয়তো টেম্পারেচার দেখতে স্ক্রিনিং করতে গিয়ে মোটামুটি কাছাকাছি টেম্পারেচার পাওয়া যায়। সুতরাং এটা খুব সহজ, রেড থার্মোমিটার বলে। আচ্ছা, তো এটা স্ক্রিনিং এর জন্য এটা হচ্ছে বেস্ট। আর সাধারণ বা যারা অভ্যস্ত এটা দিয়ে করতে পারেন, তবে একটাই সাবধান যাতে মুখে নেওয়া দেওয়া না হয় এবং এটার পারদটা যাতে কোনো কারণে কেউ ভেঙে টেঙে মানে মুখে টুকে না দেয়, ওটা দেখতে হবে। মানে ব্যবহার করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এটা যদি দিয়ে আমরা মিনিমাম 1 মিনিট বগলে রাখতে হবে, আর এটা দিলে 3 মিনিট রাখতে বলে। আচ্ছা, নাহলে মানে টেম্পারেচারটা ঠিক রেকর্ড হবে না। ডাক্তারবাবু, এবারে যে বিষয়টা জানার যে জ্বর কি আমরা জানলাম, কিভাবে মাপা হয় সেটা জানলাম, এবার জ্বর কেন হয় মানুষের? হ্যাঁ, জ্বরটা হয় হলো অ্যাকচুয়ালি আমাদের শরীরে যখন সে ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক, তো ওটার সাথে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা তার একটা যুদ্ধ চলতে থাকে প্রায়। আচ্ছা, এর ফলে হয় কি কিছু পদার্থ তৈরি হয়, সেটাকে বলা হয় পাইরোজেন। এই পাইরোজেনগুলি রক্তের মধ্যে থাকে। রক্তের থেকে ব্রেইনের মধ্যে আমাদের একটা জায়গা আছে হাইপোথ্যালামাস, সেখানে একটা সেন্টার আছে টেম্পারেচার কন্ট্রোল করে। সেই সেন্টার থেকে সেখানে গিয়ে এই পাইরোজেনগুলি সেই হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, তখন এক ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন 2 বলি আমরা। এই প্রোস্টাগ্ল্যান্ডিন 2টা তখন হাইপোথ্যালামাসকে উজ্জীবিত করে টেম্পারেচার বাড়ানোর জন্য, তখন টেম্পারেচার বাড়তে থাকে, তখনই জ্বর হয়। আর তো এই যে পাইরোজেন এগুলি দু রকমের হতে পারে, হয় ভিতরেও আমাদের কোনো অর্গান থেকে, যেমন কোনো ব্যাকটেরিয়া মারা গেল সেখান থেকে হতে পারে, বাইরের থেকেও আসতে পারে। এই জন্য আমরা বলি এন্ডোজেনাস বা এক্সোজেনাস। আচ্ছা, তো ওই জ্বরগুলি হয়। পাই যে জ্বর সাধারণত যে কোনো ভাইরাল, তারপর আমাদের দেশে কতগুলি জ্বর আছে যেগুলিতে অন্য কোনো কিছু লক্ষণ দেখা যায় না, যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, পেচ্ছাপে ইনফেকশন, নিউমোনিয়া, এই সমস্ত ক্ষেত্রে ওর জ্বর হয়। কিন্তু ভাইরাল ফিভার এটা কমন, সেটাতে সাধারণত সর্দি কাশি বা গায়ে র্যাশ বেরোনো এগুলি থাকে, আর ওটাই হচ্ছে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই। আর তাছাড়া এমনকি অনেক সময় ক্যান্সার, বিভিন্ন ক্যান্সারও দেখা যেতে পারে, নানা রকমের বাতের রোগ আছে, রিউমেটিক ফিভার বলি আমরা, রিউমেটিক ডিজিজ বলি, ওগুলিতেও জ্বর হতে পারে। তো জ্বরের অনেক কারণ আছে, মানে যে অনেকগুলি প্রায় অনেক রোগ এই জ্বর দেখা যেতে পারে, এদের লক্ষণ। এটাই কি জ্বরের প্রকারভেদ নাকি? না, জ্বরের প্রকারভেদ বলতে জ্বরের প্রকারভেদ আমরা দু রকমের করতে পারি। প্রথম একটা জ্বরের প্রকারভেদ করা হয় যে স্বল্প মেয়াদী জ্বর, আচ্ছা, আর দীর্ঘমেয়াদী জ্বর। স্বল্প মেয়াদী জ্বর হচ্ছে যদি জ্বরটা সাধারণত বেশিরভাগ আমাদের জ্বরগুলি স্বল্প মেয়াদী জ্বর, সর্দি কাশির জ্বর যেগুলি হয় স্বল্প মেয়াদী জ্বর। আর দীর্ঘমেয়াদী মানে 14 দিনের বেশি জ্বর হয়ে গেছে। তো এগুলি আমরা যদি চিকিৎসা, টাইফয়েড, ম্যালেরিয়া, তারপরে ক্যান্সার, কিছু বাতের রোগ, হ্যাঁ, রুমেটিক ডিজিজ,
এগুলিতে সাধারণত 14 দিনের বেশি 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যেতে থাকে। তো এইভাবে দুটো ভাগ করলাম আমরা। আর তাছাড়া জ্বরের ক্যারেক্টারের উপরে জ্বরটা কখন আসছে কখন যাচ্ছে সেরকম 4টা রকমের ভাগ করি। যেমন একটাকে বলি আমরা সবিরাম জ্বর, মানে মাঝখানে জ্বর থাকবে না, দিনে 3-4 ঘন্টা জ্বর থাকলো, তারপরে জ্বর ছাড়লো, আজকে আর এলো না, হয়তো কালকেও এলো না, পরশু দিনে আবার এলো, যেটা ম্যালেরিয়াতে আমরা দেখি। হ্যাঁ, প্রতি অল্টারনেট ডেতে জ্বর আসছে। তো এটাকে আমরা বলি সবিরাম জ্বর। আর কতগুলি জ্বর আছে অবিরাম জ্বর, মানে জ্বর একদম ছাড়ছে না, 100, 1, 2 হলো, আবার কমে ওই 99, 100 এরকম থাকছে। তো এটাকে বলি আমরা অবিরাম জ্বর, মানে এটা জ্বর কন্টিনিউয়াস থাকছে। যদি মানে এটা কি ওষুধ খাওয়ার পরও নাকি? হ্যাঁ, না, ওষুধ না খেলে, এগুলি ওষুধ না খেলে বলছি, ওষুধ খেলে তো সাধারণত জ্বর পড়ে না। এই জন্য যে কোনো সময় টেম্পারেচার নিতে আমরা বলি কোনো ওষুধ খাওয়ার আগেই টেম্পারেচারটা মেপে নিতে হবে, সেটা দেখে আমরা বিশ্লেষণ করব। তো অবিরাম জ্বরের মধ্যে বিশেষ করে আমরা দেখতে পাই যেমন টাইফয়েড হলে কন্টিনিউয়াস জ্বর থাকে, হ্যাঁ, একদম ছেড়ে যাবে না। তবে টাইফয়েডের জ্বরের আরেকটা লক্ষণ, অনেক সময় যদি কেউ ভালো করে টেম্পারেচার নোট করা হয়, একটা কথা আমি বলে রাখছি, কিন্তু টেম্পারেচার চার্ট মেনটেন করা হতো। আপনারা হাসপাতালে যদি দেখে থাকেন, সিস্টাররা প্রত্যেক সময় এসে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার দেখছে, পালস দেখছে, কত এগুলি লেখা হতো। আজকাল এটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ আমরা ওই টেম্পারেচার চার্টের উপরে জোর দিই না তেমন। আমরা সব এখন এসে গেছি ইনভেস্টিগেশনের উপরে। সবাই ওই জ্বর আছে, ঠিক আছে, ম্যালেরিয়া প্যারাসাইট আছে কিনা, এই আছে কিনা, সেই আছে কিনা দেখে নিই টেম্পারেচার। আগে কিন্তু এমনকি আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করেছি 40 বছর আগে, তখনও আমাদের পরীক্ষায় এমডি মানে ডিপ্লোমা পরীক্ষাতে ওই জ্বরের চার্ট দিয়ে রাখা হতো। এবার মানে শুধু 4 দিনের জ্বরের রেকর্ড করা আছে, দেখে বলতে হবে কোন রোগ হয়েছে। তো সেগুলির উপরে ক্লিনিক্যাল জিনিসটার উপরে আগে ইম্পর্টেন্ট ছিল, এখন আজকাল সেটা করা হয় না। তো আমার মনে হয় এখন আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে আমাদের চাইল্ড স্পেশালিস্টদের মধ্যে একটা খুব বোম্বের বা ইয়েতে ওনারা বলছেন যে না, আমরা ক্লিনিক্যালটা ভুললে চলবে না, এগুলির উপর আমাদের জোর দিতে হবে। শুধু আমরা মানে ওরিয়েন্টেড হয়ে যাচ্ছি, এটা ঠিক হচ্ছে না। আগের দিনে যেগুলি, যেমন আমরা দেখেছি ডাক্তার বিধান রায় কিছু পরীক্ষা না করিয়েই রুগী দেখে উনি বলে দিতেন যে এটা এই রোগ হয়েছে। সেটা হচ্ছে ক্লিনিক্যাল আই বলি আমরা, ক্লিনিক্যাল সেই দিকটা। যেমন জ্বরেরও এটা কিন্তু অনেকগুলি জ্বর আছে, শুধু টেম্পারেচার চার্ট দেখে বলা যেতে পারে যে এটা টাইফয়েড, এটা ম্যালেরিয়া, বেনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, বা এটা রিল্যাপসিং ফিভার, এরকম জ্বর দেখে বলা যেতে পারে। তো এই জন্য জ্বরের টেম্পারেচারটা মেনটেন করে 3-4 দিনে, যে কোনো বাড়িতেও যদি কারোর জ্বর হয়, হাসপাতালে ভর্তি না থাকুক, তাহলে সবার উচিত ওই জ্বরটা কখন কত থাকছে দেখে দিনে অন্তত 3-4 বার জ্বরটা মেপে লিখে রাখা। কিভাবে এটা সময়টা কত সময়, হ্যাঁ, কত সময় পর আসছে, জ্বরটা কিরকম থাকছে। তাহলে যে ডাক্তারবাবু পরে দেখবেন, 3-4 দিন পরে যদি দেখান, তাহলে ডাক্তারবাবুর সুবিধা হবে যে এই রোগটা এই হতে পারে, মানে সাসপেক্ট করার জন্য। পরীক্ষা না করিয়েও হয়তো বলে দেওয়া যাবে যে এটা এই জ্বর। ডাক্তারবাবু, আমার একজন সহকর্মী মানে বলছিলেন কিছুদিন আগে যে ওনার রাতের দিকে জ্বর আসছে, কি হতে পারে এরকম? হ্যাঁ, আমাদের দিকে যেটা খুব কমন, বয়স্ক লোক বা একটু সুস্থ লোক যদি হয়, তাহলে যেমন টিউবারকুলোসিস, যক্ষা রোগ যেটা, এটাতে দেখা যায় রাত্রিবেলায় জ্বর আসে বেশি। একটু শীত করতে পারে, একটু রাত্রিবেলায় জ্বর হয়, দিনের বেলা ভালো থাকে, রাত্রিবেলায় জ্বর হয়। তাহলে আমাদের ওইটা ভাবা উচিত। তার মানে এই নয় যে টিবি হবে, তবে টিবিটা আমাদের ভাবা উচিত, সেইভাবে পরীক্ষা নিরীক্ষা বা ইয়ে। প্রশ্ন আছে ডাক্তার, জ্বর হলে প্রাথমিকভাবে কি পরিচর্যা করা উচিত রোগীর, সেই বিষয়টা যদি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, এবং আমাদের এটা জানেন, আমাদের বাড়িতে আপনি যেটা বলছিলেন যে কারোর জ্বর হয়নি এরকম হতে পারে না, কারণ না, শুধু আমি বলি বছরের মধ্যে কয়েকবার জ্বর হয়নি এরকম কেউ হতে পারে না, সবারই জ্বর হবেই হচ্ছে। তো এখন কথা হলো জ্বর হলে বাড়িতে কি করতে হবে, এটা কিন্তু আমাদের অনেকের ঠিক ধারণা নেই। কেউ এক একজন এক একটা বলে। এখন নতুন জেনারেশন যারা, ওরা তো আগের থেকে দেখে শিখছে যে মা এরকম করতো। তো এর মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমাদের জানতে হবে, কোনটা করলে ভালো কোনটা করলে ভালো নয়। তো যেটা ভালো সেটাই আমাদের করা উচিত। যেমন জ্বর হলে আমাদের, যেমন আমরাও ছোটবেলায় যখন জ্বর ছিলাম, আমার মনে আছে যে মাথায় জল ঢালা, মানে বিছানায় শুয়ে কলা পাতা বা কিছু দিয়ে মাথায় জল ঢালছে, অনেকে কেউ
10 মিনিট 15 মিনিট ধরে আমরা বলি না। কারণ কি, জল ঢালা বা অনেকে জল পট্টি দেওয়া করে, এটাতে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তার চাইতে আমরা বলি প্রথমে জ্বর হলে যেটা করতে হবে, আবার কোথাও কোথাও ভুল ধারণা আছে জ্বর হলে কাপড় জ্বর তাহলে কমে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। কাপড় চোপড় ঢাকা দিয়ে রাখলে আরো বেশি হবে, ঘাম হলে জ্বরটা কমে যায়। হ্যাঁ, এগুলো ভুল ধারণা, বিভিন্ন ভুল ধারণা। তো এই জন্য ভুল ধারণাগুলি ভেঙে ফেলতে হবে। এই জন্য প্রথম আমরা বলি যে জামা কাপড় খুলে হালকা কিছু একটা জামা কাপড় পরা থাকবে, তারপরে ওর গাটা মুছে দিতে হবে। আমরা বলি রুম টেম্পারেচারে, মানে ধরুন হালকা গরম জল, যেটাকে বলি হালকা জল, গরম জলে কাপড় ভিজিয়ে চিপে সেটা দিয়ে গা মুছে দিতে হবে, মাথা থেকে পা পর্যন্ত। মানে মাথায় জল দেওয়া বা জলপট্টি দেওয়ার দরকার নেই, গা মুছে দিলেই তাতে ভালো কাজ হয়, জ্বরটা কমে যায়, আর ওই সর্দি টর্দি হওয়ার ভয় থাকে না। তাহলে ওইটা করতে হবে। সাথে সাথে যদি আমরা দেখি জ্বরটা বেশি আছে, তো এটা দেখার জন্য কিন্তু বাড়িতে থার্মোমিটার রাখা দরকার। অনেকে কিন্তু সেটা রাখেন না, কম জ্বরেও খাইয়ে দিচ্ছেন ওষুধ। তো আমরা বলি কম জ্বরে ওষুধটা খাওয়ানো ঠিক নয়। কম জ্বর থাকলে সেই জ্বরটা কিন্তু আমাদের উপকারী, ওই জ্বরটা কিন্তু জীবাণুগুলিকে মেরে ফেলছে কিছু কিছু। তো আমি যদি জ্বরে হতে না দিই তাহলে জীবাণুগুলি প্রশ্রয় দেওয়া, হ্যাঁ ওরকম। তো এই জন্য বলি যে কম জ্বর থাকলে জ্বরের ওষুধ খাওয়াতে হবে না। 95 ডিগ্রি 99.5 ডিগ্রির বেশি যদি হয় তখন আমরা জ্বরের ওষুধ দিতে পারি। জ্বরের ওষুধের মধ্যে যেমন প্যারাসিটামল, এটা আজকাল আমরা সবাই জানি, এবং আমার মনে হয় প্রত্যেক বাড়িতে এটা রেখে দেওয়া উচিত, যেখানে বাচ্চা আছে বা বড়রার জন্য ট্যাবলেট, ছোটদের জন্য সিরাপ, এবং জেনে রাখা উচিত কতটা ওর ডোজ হবে। জ্বর হলে তো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে দৌড়ানো যায় না বা হাসপাতালে যাওয়া যায় না, অ্যাটলিস্ট প্রাথমিকভাবে প্রথম 1-2 ডোজ যাতে বাড়িতে খাইয়ে দেওয়া হয়। তো এটার জন্য প্যারাসিটামল হচ্ছে বেস্ট ড্রাগ। সম্বন্ধে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, যেটা আমরা দেখতে পাচ্ছি, ওই 20-25 বছর আমরা আগে দেখতাম প্যারাসিটামলের যে ডোজ দেওয়া হতো, বছর 10 আগে সেটা একটু পাল্টে বলছে যে না, এই কম ডোজ হবে না, ডোজটা একটু বাড়াতে হবে। আমরা আগে 10 মিলিগ্রাম পার কেজি করে দিতাম, তখন হয়ে গেল 15 মিলিগ্রাম পার কেজি। আরো 10 বছর পরে এই বছরেই আমাদের সংস্থার থেকে বলা হচ্ছে যে না, 15 তো হচ্ছে না আজকাল, 20 মিলিগ্রাম পার কেজি করে। এই জন্য আমাদের অভিজ্ঞতা যেটা বলি, অনেকেই পেশেন্টকে আমরা যদি প্যারাসিটামল দিই, বলে ডাক্তারবাবু এই ওষুধটা কাজ করে না। অ্যাকচুয়ালি তো আমরা যে ডোজে দিচ্ছি এখন বলছে যে না, ওই ডোজটা আরো বাড়াতে হবে। এই জন্যই ওরা বলে যে কাজ করে না। কতগুলি ওষুধ আছে যেমন আইবুজেসিক, মেফেনামিক অ্যাসিড, এগুলিতে কম্পারেটিভলি তাড়াতাড়ি জ্বরটা কমে, তবে মতো এত সেফ না, ওগুলিতে সাইড এফেক্ট আছে। তো এই জন্য আমাদের একাডেমি অফ পিডিয়াট্রিক্সও বলছে প্যারাসিটামল ইউজ করতে, দরকার হলে ডোজটা আমরা বাড়িয়ে 20 মিলিগ্রাম পার কেজি করে দিতে পারি। এটাই। জ্বর হলেই আমরা অনেক সময় দেখতে পাই যে খিঁচুনি আসছে, এটা কি মানে স্বাভাবিক? না, এটা একটা খুবই সাধারণ প্রশ্ন। অনেকেই এই জন্য জ্বর একটু বেশি হলে আতঙ্কিত হয়, বলে যে খিঁচুনি না হয়ে যায়। এটা মনে রাখা উচিত, খিঁচুনি কিন্তু সবার হয় না। দেখা গেছে 15 জনের এই রোগটা হয়, জ্বর হলে খিঁচুনি হয়, এবং এটা সাধারণত বংশে থাকে। কারণ বংশে যদি দেখা যায় ছিল আগে বাবার বা দাদার, তাহলে ওরও হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আলাদা কোনো খারাপ কিছু রোগ নয়। এটা হচ্ছে এই জন্য হয়, আমাদের ব্রেনে যেটা বলছিলাম যে হাইপোথ্যালামাস, যেটা নাকি জ্বরের কন্ট্রোল করে, সেই হাইপোথ্যালামাসটা ম্যাচিউর হয় না বলে ওই টেম্পারেচারটা ঠিক মতো রেগুলেট করতে পারে না। এই জন্য ওদের জ্বর হলেই ফিট হয়ে যায়। জ্বরটা যখন বাড়ে, যেমন আমরা দেখলাম এক্ষুনি জ্বর জাস্ট গায়ে গায়ে, একটু পরেই জ্বরটা বেড়ে 101-2 হয়ে গেল, তার সাথে সাথে ফিট হয়ে যায়। তো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফেব্রাইল কনভালশন, বা আমরা বাংলায় বলি অনেক সময় তরকা। তো এটা সাধারণত দেখা গেছে ওই 8-10 মাস বয়স থেকে বা 6 মাসের পরে হতে পারে, 5 বছর অব্দি বয়সের ছেলে মেয়েদের হয়। 5 বছর পেরিয়ে হয় না, কারণ 5 বছর ব্রেন ম্যাচিউর হয়ে যায়, তখন আর ওই টেম্পারেচার কন্ট্রোলের কোনো প্রবলেম থাকে না। সুতরাং এটা একটা বলা যায় বেনাইন কন্ডিশন, মানে এটা ক্ষতিকারক না, ততটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। অনেকে ভাবে যে ফিট হলে বোধহয় ব্রেন খারাপ হবে বা ভবিষ্যতে, এটা একদম নিশ্চিন্ত থাকা
যে এরকম যদি হয় জ্বরের সাথে যে খিঁচুনি হয়, এটা ভবিষ্যতে সাধারণত কোনো রকমের ক্ষতি করে না। যখন ফিট হচ্ছে তখনই দেখা যায় আতঙ্কিত যে এই ফিট হয়ে বোধহয় আর বাচ্চা বোধহয় আর ফিরবে না, বোধহয় মারাই যাবে। এটাও কিন্তু ভুল ধারণা। সাধারণত এই খিঁচুনিটা মিনিট থাকতে পারে, এরপরে অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো আমাদের করতে হবে কি, যখন ফিট হয় তখন বাচ্চাটাকে জাস্ট বিছানায় শুয়ে রাখতে হবে যাতে ও পড়ে টোরে বা কোথাও ব্যথা না পায়, ওই জিনিসটা দেখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে এটাই দেখলে হয়, বড়দের ক্ষেত্রে অনেক সময় জিভ কেটে যায় বলে অনেকে মুখে কাপড় দিয়ে রাখলে তাহলে জিভটা কাটা হয় না আর কি, দাঁতের চাপ পড়ে। তো এই জিনিসটা করতে হবে যাতে বাচ্চা পড়ে না যায়। আর এখন সাধারণত যাদের এই রোগ আছে, তরকার রোগ, যাদের জ্বর থেকে ফিট হয়, ওদের জন্য আমরা ফিট না হয় এটা প্রথম 3 দিন খেলে, বা এখন কতগুলি স্প্রে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে যদি নাকে স্প্রেটা দিয়ে দেওয়া যায় ফিট বন্ধ হয়ে যাবে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই, ফিট হলে ফিটের ওষুধটা দিয়ে দিলে ফিট বন্ধ হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনি বলছিলেন মানে সামান্য জ্বর হলে ওষুধটা না নেওয়াই ভালো, তাতে হিতে বিপরীত হতে পারে। তো মাত্রাটা কত হলে কেউ প্রাথমিক ট্রিটমেন্টটা নেবে? হ্যাঁ, সেটা আমরা বলছি 99.5 এর উপরে যদি হয় তাহলে আমরা জ্বরের ওষুধ দেব, 99.5 এর নিচে থাকলে জ্বরের ওষুধ দেব না। আজকাল আমরা দেখতে পাই যে একটা কমন একটা ওষুধ কিছু হলেই অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা কতটা ঝুঁকিপূর্ণ বা কতটা সেফ, এটা যদি বলেছেন, এটা আমাদের একটা বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই জ্বর হলে, অনেকের ধারণা যে জ্বর হলে মানে অ্যান্টিবায়োটিক খেতে হবে। আমরা প্রেসক্রিপশনে যখন লিখি, অনেকে আছেন বলে যে ডাক্তারবাবু কোনো অ্যান্টিবায়োটিক দিলেন না, বলে যে না লাগবে না, বলে যে না জ্বরটা বেশি তো আপনি, ওরা ধারণা যে জ্বর বেশি হওয়া মানে বেশি অ্যান্টিবায়োটিক লাগবে, ভালো অ্যান্টিবায়োটিক। কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি আমরা দেখছি যদি 10টা জ্বরের কেস পাই, একটাতে হয়তো অ্যান্টিবায়োটিক লাগে, 9টাতেই লাগবে না। কিন্তু অনেকেই নিজেরাই ওষুধ কিনে খাওয়াতে শুরু করে। এটা কিন্তু খুব খারাপ আর কি, খুব খারাপ। এই জন্য যে অনেকে করে কি, একদিন দুদিন খাওয়ালো, তারপর দেখা গেল হয়তো জ্বরে নেই, বন্ধ করে দিল, তাহলে এই ওষুধটা রেজিস্ট্যান্ট হয়ে গেল, ভবিষ্যতে কাজ করবে না। বা একই ওষুধ নিয়ে আসছে দোকান থেকে, বলে নিয়ে আসছে যে অ্যান্টিবায়োটিক, দোকানেও গেলে ওরা দিয়ে দেয় যে ঠিক আছে ওদের তো বিক্রি হলো, তো অ্যান্টিবায়োটিক। এতে হচ্ছে কি, ওই অনেকগুলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, এরপর আসল যখন অ্যান্টিবায়োটিক লাগবে তখন এটা দিলে কোনো কাজ হয় না। তো সুতরাং জ্বর হলেই অ্যান্টিবায়োটিক লাগবে, এটা একদম ভুল কথা। মানে 10টার মধ্যে একটাতে লাগতে পারে। তার মানে আমাদের আরেকটু সচেতন হতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা উচিত। কি বলবেন? একদম চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই কাউন্টার, অনেক সময় ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি এখন মানে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসা, এটা খুবই খারাপ একটা অভ্যাস। এটা আমাদের দেশেও আছে, এমনকি শহরাঞ্চলেও বা বিদেশেও আছে। তো এটা এখন আস্তে আস্তে প্রচারের মাধ্যমে এটা কমছে, অ্যান্টিবায়োটিক ইউজটা আমরা কমাতে বলছি, এবং এটা মোটামুটি কাজ করছে একটু একটু করে। ডাক্তারবাবু, আরেকটা বিষয় আমরা ছোটবেলা থেকে শুনেছি বা এখনো শুনি, অজানা জ্বর একটা। এই অজানা জ্বরটা আসলে কি? হ্যাঁ, অজানা জ্বর বলি আমরা সাধারণত যদি কোনো জ্বর হয় এবং 14 দিনের মধ্যে যদি জ্বর এর কারণ জানা না যায়, সব পরীক্ষা করে, ম্যালেরিয়া, টাইফয়েড, অন্যান্য পরীক্ষা, পেচ্ছাপ পরীক্ষা করা হলো, সবকিছু করার পরও যদি জ্বরের কারণ জানা না যায়, তখন এটাকে আমরা অজানা রোগ বা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, তখন এটা এগুলির কারণ হিসেবে, যেমন কোনো নতুন রোগ, এগুলো একটা পরে এটা দেখা গেল যে এটা ওই ভাইরাস, ওই ধরনের ইনফেকশন তো আমাদের এখানে হতো না, এখন হচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখন গত কিছু, বিশেষ করে সোনামুড়া, কাকরামন, ওই সমস্ত এলাকাতে কিছু রুগী আসছে, 15 দিন 20 দিন হয়ে গেছে, জ্বর কমছে না। তো আমরা সমস্ত টেস্ট ওখানেও করে নিয়েছেন, ডাক্তারবাবুরা করিয়েছেন, কিছু পাওয়া যায়নি। তো আমরা এখন আরেকটা রোগ স্ক্রাব টাইফাস বলে, যেটা এক ধরনের পোকার কামড় থেকে হয়। তো এই জ্বরটা আমরা এখন কিছু পাচ্ছি ওখান থেকে। তো এগুলিকে যখন ওই স্ক্রাব টাইফাসের পরীক্ষাটা করানো হচ্ছে, তখন দেখা যায় পজিটিভ। তো তখন মানে যেটা অজানা ছিল এখন জানা গেল। অনেক রোগ আমরা জানি না, তারপরে দেখা যায় কি এগুলি ওই 15-20 দিন 22 দিন পরে হয়তো আস্তে আস্তে জ্বর কমে গেল। যে কোনো জ্বরেরই একটা হলো যে সাধারণত একটা পিরিয়ডের পরে জ্বরটা কমে যায়।
মানে শরীরের মধ্যে এটা প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা হয়। তাই তো জ্বর সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। এবারে একটা বিষয় জানার খুব ইচ্ছা যে জ্বর আমাদের আসলে শত্রু না বন্ধু? হ্যাঁ, এটা এখন চর্চা হয় যে অনেকে আমরা সাধারণত আমাদের একটা ইমপ্রেশন হলো জ্বর মানে খারাপ, জ্বর মানে এটা জ্বরটা কিছুতেই থাকা উচিত না। অনেকেই বলেন যে না ডাক্তার যেভাবে হোক জ্বরটা কমিয়ে দিন, জ্বর যাতে না আসে আর। তো কেন জ্বরকে ভয় পান, মানে জ্বর হলে এই হয়। তো আসলে কিন্তু জ্বর যেটা থাকে সেটা কিন্তু আমাদের শরীরের একটা ইমিউনিটি কাজ হচ্ছে, যে ওই জ্বরটা আমাদের শরীর থেকেই তৈরি করছে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেটা আছে ওকে মারার জন্য। তো একটা টেম্পারেচার হলে কিন্তু ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস টেম্পারেচারে, তো এই জন্য এটা সেই দিক থেকে আমরা বলবো যে জ্বর আমাদের বন্ধুই, আমাদের উপকারী। হ্যাঁ, এই জ্বরটা অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারছে। আর একটা হলো জ্বর হলে আমরা বুঝতে পারি যে আমার শরীরে কিছু একটা প্রবলেম হচ্ছে, মানে কোনো জীবাণু হয়েছে বা ক্যান্সার বা কিছু একটা, যে কোনো একটা কিছু হচ্ছে, সুতরাং আমার এটা ইনভেস্টিগেশন করা দরকার বা চিকিৎসকের পরামর্শ করা। তো এই জিনিসটা আমরা জানতে পারি। এই জন্য বলা হয় যে জ্বর আমাদের বন্ধুর মতো কাজ করছে এখানে। আবার শত্রুর মতো কাজ করে কিন্তু কিছু কিছু, যেমন ওই যে বললাম ফেব্রাইল কনভালসেন্ট হয়, জ্বর পারার সাথে সাথেই ফিট হয়ে যায়। সুতরাং যাদের এই রোগ আছে ওরা বন্ধু বলে নেবে না, কারণ জ্বর যখন আসবে জানে যে ওরা আতঙ্কে থাকবে যে ওর কখন খিচুনি হয়ে যাবে। তো এই জন্য তখন এটা আমাদের শত্রু হয়ে যাচ্ছে। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে যদি রোগীর ইমিউনিটি ক্ষমতা খুব কম থাকে তাহলে জ্বর হয়ে কিন্তু সেটা নানা রকমের খারাপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে মতো, তো সুতরাং জ্বর আমাদের দুটোই, শত্রুও বন্ধুও, কিছু কিছু বন্ধুর মতো কাজ করে, কিছু কিছু শত্রুর মতো কাজ করে। তো বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে বেশিরভাগ ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলিকে মারছে, এই জন্য বলা যে এটা বন্ধুর মতোই কাজ করছে। বাচ্চাদের যখন জ্বর হয় কখন তাদের শিশু চিকিৎসকের সঙ্গে শিশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত বা তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত? হ্যাঁ, যখন জ্বরটা সাধারণ জ্বর হলে একদিন দুদিনের জ্বর, বাড়িতে আমরা প্যারাসিটামল দিয়ে এগুলি করে দেখতে পারি 2-3 দিন 4 দিন। কিন্তু কতগুলি ক্ষেত্রে আমাদের অপেক্ষা করা উচিত নয়। যেমন বাচ্চা যদি 3 মাসের ছোট হয় এবং জ্বর যদি 100.4 এর বেশি হয়, আমরা বলি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তেমনি 3 থেকে 6 মাসের যদি হয়, জ্বর যদি 101 এর বেশি হয়, তাহলেও পরামর্শ নেওয়া উচিত। কেন? এই ছোট বাচ্চাদের কিন্তু এই জ্বরের থেকে হঠাৎ করে খুব খারাপ ধরনের মেনিনজাইটিস, সেপ্টিসিস, এই জন্য খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করতে হয় বা দরকার হলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয় তাহলে করতে হবে। তারপরে যেমন জ্বরের সাথে যদি বমি হয়, জ্বর হচ্ছে বমি হচ্ছে মাথা ব্যথা, সেরকম ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এগুলি যেমন মেনিনজাইটিস বলে খুব মারাত্মক রোগ আছে, এটা হতে পারে। তো ডাক্তারবাবুকে দেখালে ওনারা ওরকম যদি হয় সন্দেহ হলে সেভাবে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা। তাছাড়া যদি জ্বরের সাথে শ্বাসকষ্ট হয়, যেমন সেটা নিউমোনিয়া হতে পারে, সুতরাং সেটা পরামর্শ করতে হবে। জ্বরের সাথে খুব বেশি পেট ব্যথা হচ্ছে, সেটা যেমন অ্যাপেন্ডিসাইটিস বা কিছু হতে পারে। হ্যাঁ, তো সেজন্য এটা পরামর্শ করতে হবে। জ্বরের সাথে যদি শরীরের মধ্যে লাল লাল কতগুলি দাগ বেরোয়, একটা রোগ আছে মেনিনগোকক্কাল মেনিনজাইটিস বলি আমরা, ওই র্যাশ বেরোনোর কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা না হয় তাহলে মারা যেতে পারে রোগী। তো এরকম যদি জ্বরের সাথে যদি ওরকম লাল লাল র্যাশ বেরোয়, এবং পার্টিকুলারলি এটা সব জায়গাতে হয় না, যেমন আমাদের ত্রিপুরাতে বেশ কিছু কেস হয়েছিল জম্পুই এরিয়াতে 4-5 বছর আগে, আর স্পোরাডিক একটা দুটো কেস এদিক ওদিক হয়েছে। তো তখন আমাদের সতর্ক থাকতে হবে, জ্বরের সাথে যদি ওরকম কোনো স্পট দেখি আমরা তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। এবং মজার ব্যাপার হলো এই মেনিনগোকক্কাল মেনিনজাইটিসে একটা ইঞ্জেকশন, যদি পেনিসিলিন ইঞ্জেকশন বা আমরা বলি সেফট্রিয়াক্সন, একটা ইঞ্জেকশন দিলে কিন্তু ওই মারা যাবে না। সেই জন্য আমরা বলি যদি ওরকম সন্দেহ হয়, পেরিফেরিতে যদি রোগী থাকে, তাহলে যে পেরিফেরিতে যে চিকিৎসক আছেন উনি অন্তত একটা পেনিসিলিন ইঞ্জেকশন বা একটা সেফট্রিয়াক্সন ইঞ্জেকশন দিয়ে শহরে বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা কলেজে যদি পাঠায়, তাহলে ইঞ্জেকশনটা দিয়ে দিলে মানে এটা একটা বড় ইয়ে। তো এই জন্য ওই ক্ষেত্রে তাহলে র্যাশ যদি ওরকম হয়
তাছাড়া যদি জ্বরের সাথে হলো রক্ত বমি বা পায়খানার সাথে রক্ত গেল, এরকম যদি হয়, এটা একটা খারাপ রোগ হতে পারে, তাহলে ইমিডিয়েটলি চিকিৎসকের পরামর্শ নিতে হবে, চিকিৎসকের। অনেকগুলি গুরুত্বপূর্ণ পরামর্শ ডাক্তারবাবু আমাদের দিয়ে যাচ্ছেন একের পর এক। ডাক্তারবাবু, আরেকটা বিষয়, হিট স্ট্রোক আমরা শুনেছি, সেটা কি এবং হলে কি করা দরকার? হ্যাঁ, হিট স্ট্রোক যে গরম পড়ছে, আস্তে আস্তে গরম বাড়ছে, এবং এই গরমে কিন্তু হিট স্ট্রোক একটা কমন প্রবলেম হতে পারে। আগে এটা আমরা শুনতাম ওই হায়দ্রাবাদ বা ইয়েতে হতো, সেখানে খুব বেশি গরম, রাজস্থান হিট স্ট্রোক হতো, আমাদের এখানে আমরা তেমন দেখিনি। কিন্তু এখন যেভাবে গরম বাড়ছে, সেই গরমে থাকার ফলে হিটটা এত বেড়ে যায় শরীরে, তখন আর আমাদের ব্রেন কন্ট্রোল করতে পারে না, ওই টেম্পারেচারটা আর কন্ট্রোল করতে পারে না, টেম্পারেচার বেড়েই চলে, হয়তো 105-106 হয়ে গেল। তো এই জন্য বিশেষ করে যারা মাঠে কাজ করে, ওদের জন্য এটা বেশি ভয়ের কারণ, বা যারা অনেকক্ষণ দিনের বেলা দুপুর বেলায় ঘোরাঘুরি করে কাজ করছে, ওদের জন্য এটা রিস্ক থেকে যায় যে এরকম হিট স্ট্রোক হওয়ার। তো এই জন্য আমরা বলি যে ওদের সবসময় যদি এরকম গরম থাকে, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, জল, প্রচুর পরিমাণে জল খেতে হবে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা কম থাকে। আর প্লাস ওই ডাইরেক্ট রোদের মধ্যে, হ্যাঁ, কিছুক্ষণ রোদে কাজ করলে একটু ছায়াতে গিয়ে বিশ্রাম করা, এটা করতে হবে। আর যারা কাজের জন্য বেরোচ্ছে, ওদের আমরা বলবো যে দুপুর বেলায় না বেরিয়ে, এখন যেরকম গরম পড়ছে, সকালবেলায় কাজ সেরে আসুন বা সন্ধ্যার সময় কাজ করুন, তাহলে এই হিট স্ট্রোকটা হবে না। হিট স্ট্রোকে একটা ইয়ে হচ্ছে যে খুব তাড়াতাড়ি পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যায়, মারাও যায়। সাধারণত দেখা গেছে যে জ্বর হলো, তারপরে খুব বেশি গাটা গরম লাগছে, হঠাৎ করে শরীর ভালো লাগছে না, বলছে প্রচন্ড মাথা ব্যথা করছে, তখনই কিন্তু আমাদের সন্দেহ করতে হবে তাহলে ওর হিট স্ট্রোক হতে যাচ্ছে। মাথা ব্যথা করে তারপরে হয়তো অজ্ঞান হয়ে গেল, হ্যাঁ, এরকম যদি হয়। কিন্তু তখন আমরা যদি পালস দেখি, দেখা যাবে পালসটা খুব রেপিডলি চলছে, হাই ভলিউম পালস, এবং গায়ের রংটা অনেক সময় লাল। তো এগুলি হলো হিট স্ট্রোকের লক্ষণ। হেডেকটা হলো খুব করছে, বা বাইরে থেকে ঘুরে এসছে, খুব বেশি মাথা ব্যথা হচ্ছে, টেম্পারেচার 103-এর বেশি, সন্দেহ করতে হিট স্ট্রোক। তাহলে সঙ্গে সঙ্গে ওই ক্ষেত্রে কিন্তু আমরা যে জ্বরের ওষুধ আছে, সেগুলো কিন্তু খুব বেশি কাজ করে না হিট স্ট্রোকে, কারণ বললাম যে হাইপোথ্যালামাস যেটা, ওটাই কাজ করে না। তখন আমাদের করতে হবে কি, জাস্ট জল দিয়ে, দরকার হলে স্নান করি। এই জন্য বলা হয় যে মাঠে যদি হয় কারোর এরকম, সঙ্গে সঙ্গে ওকে ছায়ায় এনে, জল এনে ওর গায়ে জল ঢেলে দিয়ে মাথাটা মুছে আবার বারবার করে জল ঢেলে দিলে হিট স্ট্রোকটা মানে এটা কমে যাবে। বাড়িতেও যদি হয়, তাহলে বাড়িতে আমরা এমনকি বরফ জলও দিতে পারি, বরফ বগলে বা ঘাড়ের নিচে দিয়ে গাটা মুছে, জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে বারবার করে মুছে দিতে হবে, মাথা টাথা ধুয়ে দিতে হবে, তাহলে ওই এটা কমে যাবে। হিট মানে নর্মাল হলে তখন আমরা প্যারাসিটামল বা যে জ্বরের ওষুধ দিই সেগুলি দিতে পারবো। এবং মোটামুটি কাছাকাছি 100-100 কাছাকাছি যদি টেম্পারেচার আসে, তখন ওই জল টল দেওয়া এবার বন্ধ করে দিতে পারি আমরা, তখন ফিরে আসবে। তো এই জন্য বিশেষ করে বাইরে বেরোলে প্রচুর জল খাওয়া উচিত, জল নিয়ে যাওয়া উচিত সাথে করে, মাঠে যাক বা হয়তো বাজারে বা কোথাও কাজ করতে বেরিয়েছে, সাথে করে জল নিয়ে যাওয়া উচিত, প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। আচ্ছা, একটা বিষয় জানার, প্লেন জল নাকি গ্লুকোজ মিশ্রিত? হ্যাঁ, সেটা প্লেন জলও হতে পারে, যেহেতু এখানে মেইন হলো জলটা দরকার। তবে আমাদের যদি ঘাম হয়, ওখানে কিন্তু হিট স্ট্রোকে কিন্তু ঘাম হয় না আবার। তো যদি ঘাম হয়, তাহলে আমাদের এই ঘামের সাথে সোডিয়াম টোডিয়ামগুলি বেরোয়, সেক্ষেত্রে আমরা ওআরএস জাতীয় খাবার, ডাবের জল, এগুলি খুব ভালো কাজ করে, এগুলি খেতে পারি। একদম আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আন্তর্জাতিক জ্বর সপ্তাহ চলছে, সাধারণ দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, এটা প্রথম কথা হচ্ছে, আমাদের সবাইকে, যারা আমরা জ্বর সম্বন্ধে জানি, অন্য যারা জানে না, ওদেরকে জানাতে হবে যে এই জিনিসগুলি সত্যি, এটা ঠিক, এটা বেঠিক। তো এই জন্য জ্বর হলে কি করতে হবে, জ্বর হলে জামা কাপড় পরাতে হবে, জ্বর হলে গা মুছিয়ে দিতে হবে, হ্যাঁ, ঠান্ডা জল নয়, অনেকে আবার ভাবে ঠান্ডা জল দিয়ে দিলে বোধহয় তাড়াতাড়ি কমবে, সেটাতে ঠান্ডা লেগে যেতে পারে। তো কুমকুম গরম জলে গা মুছিয়ে দেওয়া, এবং মাত্রা অনুযায়ী প্যারাসিটামল ওষুধ দেওয়া। জ্বর যদি বেশি দিন হয়, তাহলে ডাক্তারের পরামর্শ করা, রক্ত পরীক্ষা করতে হলে বা পেচ্ছাপ পরীক্ষা করতে হলে পরীক্ষা করে দেখে সেভাবে চিকিৎসা করা। আর ওই যাতে অ্যান্টিবায়োটিক না খাওয়ানো হয়,
নিজেরা যাতে কোনো চিকিৎসা না করেন। প্যারাসিটামল নিজেরা দেবেন ঠিক আছে, অ্যান্টিবায়োটিক নিজেরা খাওয়াবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী শুধু অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। এই জিনিসগুলো যদি করা হয় তা কোনো অসুস্থ রোগী অসুস্থ হয়ে মারা যাবে না বা ক্ষতি হবে না। এই জিনিসটাই মেন বলার, যে সচেতনতা। আর একটা থার্মোমিটার কিভাবে ব্যবহার করতে হয়, আমরা যেগুলি বললাম কিভাবে নেব, কোন থার্মোমিটার ভালো, তো আমরা যেটা বলছি যে এখন থেকে এই থার্মোমিটারগুলি ডিজিটাল থার্মোমিটার, এটাই ভালো। আর এটা ব্যবহার করা যেতে পারে যাদের বাড়িতে আছে, তবে সতর্ক থাকতে হবে যাতে না ভাঙে বা বাচ্চাদের কাছে যাতে না দেওয়া হয়, ওরা কখন ভেঙে হয়তো মুখে দিয়ে দেবে। আর এটা তো হচ্ছে একমাত্র স্ক্রিনিং এর জন্য কোথাও সংস্থার থেকে বা ইয়েতে করবে। এই জিনিসগুলো যদি জানা থাকে বলে সেটা থাকবে না। তো এটাই সবচেয়ে সবার মন থেকে ভীতিটা দৌড়ানোর জন্য সাধারণ বেসিক জিনিসগুলি আমাদের সবার জানা উচিত, আর এত ভয় থাকবে না, ঠিক সঠিকভাবে চিকিৎসা পাবে। মানে আরেকটা বিষয় জানান আমার, ডায়েটটা কিরকম হওয়া উচিত? হ্যাঁ, তো এটা আরেকটা ভালো প্রশ্ন করেছেন, যদিও আমি এটা ভুলে গেছি বলতে কিছু। অনেকের ধারণা যে জ্বর হলে এই খেতে পারবে না সেই খেতে পারবে না, শুধু ওই বলে যে ছোট বাচ্চা হলে বার্লি, বড়দের হলে বিস্কিট, একটু দুধ, আর কিছু দিচ্ছে না, ভাত টাত দিচ্ছে না, বলছে না জ্বরের মধ্যে কি করে ভাত খাবি। ভুল ধারণা। আমরা বলি সবকিছু খাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জ্বর হলে সবকিছু, যেমন ইংরেজরা তো জ্বর হলেই ওরা ওই চিকেন স্যুপের জন্য বসে থাকে, যে জ্বর হয়েছে চিকেন স্যুপ খাবে। তো আমরাও খেতে পারি চিকেন স্যুপ, মানে মাংসও খেতে পারে, কোনো অসুবিধা নেই। জ্বরের সাথে ওটা খেতে পারবে না এরকম কোনো কিছু নেই, স্বাভাবিক খাবার খাবে সেটা। তবে জ্বরের সময় একটা হলো যে অনেক সময় স্বাদ থাকে না ঠিক মতো, ভালো লাগে না। রুগী ওকে জিজ্ঞেস করতে হবে কি খাবে, ও কি খেতে চায়, সেটা দিতে পারি আমরা। সাধারণত ওই সময় ওরা লিকুইড ডায়েট, যেমন দুধ, হরলিক্স জাতীয় কিছু বা কিছু এগুলি দিলে খেতে পারে। ভাতটা হয়তো খেতে ভালো লাগে না। আর একটা হলো যে জ্বর হলে সবারই খেতে ভালো লাগে না, কিন্তু মারা মাথা খারাপ হয়ে যায় যে ডাক্তারবাবু কালকে সকাল থেকে বিকাল পর্যন্ত কিচ্ছু খায়নি, জ্বর, এত জ্বর, আমি এত জ্বর হলে কি করে খাবে, এটা তো বলে না, কিচ্ছু না খেয়ে কি করে, আমরা তো খেতে পারছি না, ও কিছু খাচ্ছে না। তো এটা মনে করার কিছু নেই, শরীর খারাপ হলে একটু কম খাবে, যাই খাক ও অল্প করে খেলেই হবে, ওর মতো করে খেতে দিতে। আর রেস্ট্রিকশনের কোনো ব্যাপার নেই, যা খেতে চায় সবই খেতে পারবে। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে এতটা সময় আমাদের দিয়েছেন। আমরা যখনই আমরা পেয়ে থাকি, এবং অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ইতিমধ্যেই তিনি পরামর্শ দিয়েছেন। আজকে জ্বর নিয়ে অনেক অজানা কথা, জ্বর আমি শুরুতেই যে কথাটা বলেছি বা ডাক্তারবাবু বলেছেন যে জ্বর হয়নি এরকম লোক হয়তো পাওয়া খুবই মুশকিল, কিন্তু এই জ্বর সম্পর্কে অনেকগুলি ভ্রান্ত মধ্যে প্রচলিত রয়েছে, এবং সেগুলি যে আমাদের অ্যাভয়েড করতে হবে, সেই রাখতে হবে। তো এই ধরনের অনুষ্ঠান আমরা জারি রাখবো। আপনারা ছিলাম যে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা আমাদের সঙ্গে থাকুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চা হবে, এবং আশা করি আপনাদের উপকারে আসবে এই পরামর্শগুলো। ডাক্তারবাবু, আরো একবার আপনাকে হেডলাইন আমাদের দর্শকদের সামনে এত গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাদের আজকের প্রেসক্রিপশন অনুষ্ঠানের এই পর্ব আমরা এখানে শেষ করছি। সকলকে নমস্কার।